আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানের 12 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আই, চুনাপাথরের পরিবর্তনে কোনটি উৎপন্ন হয়? মার্বেল। 2 বলেছে জীবাশ্ম জ্বালানি হচ্ছে এখানে পেট্রোল, ডিজেল, এলপিজি সবগুলি। 3 মৌলিক রাশিটি হচ্ছে সময়। 4 উষ্ণতার এসআই একক কেলভিন। 5 ফুটবলে কিক করলে যে বলটি প্রয়োগ করা হলো তা হলো ঠেলা। 6 কোনটি চৌম্বক পদার্থ নয়? তামা। 7 বল একই থেকে ক্ষেত্রফল বৃদ্ধি পেলে চাপ কমে যায়। 8 তরল প্রবাহিত হয় উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে। 9 মানবদেহে লালায় উপস্থিত জীবাণু ধ্বংসকারী পদার্থটি হচ্ছে লাইসোজাইম। 10 মানুষের হাতের তালুতে হাড়ের সংখ্যা 5টি। 11 ঈষৎ সচল অস্থিসন্ধি থাকে মেরুদণ্ডে। 12 নবীকরণযোগ্য শক্তির উৎস জৈব গ্যাস। 2 দিয়েছে এগুলো 1 নম্বরের। 1 বলেছে লোহার প্রধান আকরিকের নাম হেমাটাইট। 2 বলেছে ব্রোঞ্জ কোন কোন ধাতুর সংমিশ্রণে তৈরি হয়? ব্রোঞ্জ তৈরি হয় তামা এবং টিন মিশিয়ে। 3 দিয়েছে সিএনজির প্রধান উপাদান কি? মিথেন। 4 বেগ সমান দৈর্ঘ্য ভাজিতক সময়। 5 শূন্যস্থান পূরণ করো সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন। 6 ভর পরিমাপ করা হয় কিসের সাহায্যে? তুলা যন্ত্র। 7 দিয়েছে কয়লা পোড়ানো হলে কোন শক্তি কোন শক্তিতে পরিণত হয়? রাসায়নিক শক্তি, তাপ ও আলোক শক্তিতে। 8 চৌম্বক শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তর হওয়ার একটি উদাহরণ দাও। এই যে চুম্বক শক্তি থেকে যান্ত্রিক শক্তি, একটি শক্তিশালী চুম্বকের কাছে একটা লোহার পেরেক আনলে চুম্বকটি পেরেকটাকে কাছে টানে। 9 বলেছে সকল শক্তির মূল উৎস কি? সূর্য। 10 ঘর্ষণের একটা সুবিধা হচ্ছে হাঁটা চলা সম্ভব হয়। 11 সারা দেহ থেকে কোন রক্তনালী রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে? শিরা। 12 পিভট সন্ধি মানুষের দেহে কোথায় দেখা যায়? মেরুদণ্ডে। 3 1 বলেছে পিউমিস জলে ভাসে কেন? পিউমিস পাথরে অনেক ছিদ্র থাকে তাই পিউমিস জলে ভাসে। 2 বলেছে একক কাকে বলে? কোন রাশিকে পরিমাপ করতে সেই রাশির একটা সুবিধাজনক অংশ দিয়ে পরিমাপ করতে হয়। ওই সুবিধাজনক অংশটা হচ্ছে ওই রাশির একক। যেমন এই যে সময়ের একক হলো সেকেন্ড বা বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। 3 বলেছে কোন বস্তুতে বল প্রয়োগের প্রভাবগুলি লেখো। এই যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে যে ঘটনা সংঘটিত হয় প্রযুক্ত বলের প্রভাব বলে। এক হচ্ছে স্থির বস্তুর উপর বল প্রযুক্ত হলে সেটি গতিশীল হয়, যেমন টেবিলে রাখা বইকে হাত দিয়ে ঠেলা দিলে বা চেয়ারকে হাতল ধরে টানলে গতিশীল হয়। 2 প্রযুক্ত বল গতিশীল বস্তুকে স্থির অবস্থায় আনে বা তার গতি কমাতে চায়, যেমন একটা গতিশীল বাইসাইকেলে ব্রেক কষলে প্রথমে তার গতি হ্রাস পায় এবং শেষে এক সময় সেটি স্থির হয়ে থেমে যায়। 3 হচ্ছে প্রযুক্ত বলের ক্রিয়ায় একটা গতিশীল বস্তুর বেগ বৃদ্ধি পায়, যেমন অ্যাক্সিলারেটরে চাপ দিলে গাড়ি আগের থেকে বেশি জোরে চলতে থাকে। 4 হচ্ছে বল প্রয়োগ করে গতিশীল বস্তুর গতির দিক পরিবর্তন করা যায়, যেমন বাইসাইকেলের হাতলে প্রয়োজন মতো বল প্রয়োগ করে তাকে ডান দিকে বা বাম দিকে ঘোরানো যায়। 5 হচ্ছে প্রযুক্ত বলের প্রভাবে বস্তুর আকার বা আয়তনের পরিবর্তন হয়, যেমন একটা স্প্রিংকে 2 হাত দিয়ে টানলে সেটি প্রসারিত হয়, বিপরীত দিকে বল প্রয়োগ করলে সেটি সংকোচন ঘটে। 4 দিয়েছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। লিখবে প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তির প্রায় 10% পুষ্টি স্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে, যা পরবর্তী ট্রফিক লেভেলে জীবেরা গ্রহণ করতে পারে। 5 দিয়েছে লোহিত রক্তকণিকার কাজ কি? এই যে লোহিত রক্তকণিকার কাজ হচ্ছে গ্যাসীয় পদার্থের পরিবহন নির্দিষ্ট অঙ্গে এবং কলাকোষে হিমোগ্লোবিনের সাহায্যে অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড পরিবহনে মুখ্য ভূমিকা পালন করে। অম্লক্ষার ভারসাম্য নিয়ন্ত্রণ, হিমোগ্লোবিন রক্তের অম্লক্ষার ভারসাম্য নিয়ন্ত্রণ করে। রঞ্জক পদার্থ উৎপাদন, আরবিসি বিনষ্ট হলে বিলিরুবিন, বিলিভার্ডিন প্রভৃতি রঞ্জক পদার্থ উৎপন্ন হয়। সান্দ্রতা নিয়ন্ত্রণ, রক্তের সান্দ্রতা নিয়ন্ত্রণ করে। 6 দিয়েছে বল এবং সকেট সন্ধি মানুষের দেহে কোথায় দেখা যায়? আর এই সন্ধি থাকলে অস্থিকে কত ডিগ্রি কোণে ঘোরানো যায়? 360 ডিগ্রি কোণে। বল ও সকেট সন্ধি দেখা যায় কাঁধে এবং কোমরে। এই যে বলেছে অনেকটা চরকির মতো ঘোরানো সম্ভব হয়, কাঁধে এবং কোমরে দেখা যায়। 4 আসি। 4 1 বলেছে কয়লা কিভাবে সৃষ্টি হয়েছে আর এর একটি ব্যবহার লেখো।
এই যে কয়লা কিভাবে তৈরি হয়েছে। কোটি কোটি বছর আগে প্রবল ভূ আলোড়নের ফলে পৃথিবীর উপরে অবস্থিত অসংখ্য গাছ মূল সহ উপরে মাটির নিচে চাপা পড়ে যায়। এরপর আরো মাটি চাপা পড়তে থাকে। কালক্রমে মাটির নিচে প্রবল চাপে ও ভূগর্ভস্থ তাপে চাপা পড়া গাছের যৌগগুলি রাসায়নিক পরিবর্তন ঘটে। ফলে গাছের কোষে অবস্থিত অক্সিজেন ও হাইড্রোজেন মুক্ত হয়ে যায় এবং গাছের অবশিষ্টাংশে প্রচুর পরিমাণে কার্বন সঞ্চিত থেকে যায়। দীর্ঘদিন ধরে এই কার্বন ভূগর্ভের মধ্যে অবস্থানের দরুন চাপ ও তাপের দ্বারা স্থূলীভূত হয়ে কয়লায় পরিণত হয়। আর ওর সাথে দিয়েছে কয়লার ব্যবহার লেখো। কয়লার ব্যবহার এক হচ্ছে তাপবিদ্যুৎ উৎপাদনে। কয়লা পুড়িয়ে তাপবিদ্যুৎ উৎপাদন করা হয়। ভারতে উত্তোলিত কয়লা 70% বেশি তাপবিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। পরিবহনে বাষ্পচালিত রেল ইঞ্জিন, জাহাজ, স্টিমার চালানোর জন্য কয়লা ব্যবহৃত হয়। গৃহস্থালিতে রান্নার কাজে শীতপ্রধান অঞ্চলে ঘর গরম রাখতে কয়লা ব্যবহৃত হয়। লৌহ ইস্পাত শিল্পে কোক কয়লার সাহায্যে আকরিক লোহা গলিয়ে লৌহপিণ্ড প্রস্তুত করা হয়। উপজাত দ্রব্য প্রস্তুতে কয়লা থেকে উৎপন্ন নানা উপজাত দ্রব্য যেমন অ্যামোনিয়া, আলকাতরা, স্যাকারিন, ন্যাপথলিন, পিচ, বেনজল, গন্ধক মানুষের নানা কাজে ব্যবহৃত হয়। অন্যান্য ব্যবহার এছাড়া রাসায়নিক সার ও কীটনাশক তৈরিতে সিমেন্ট শিল্পে কয়লা ব্যবহৃত হয়। দুইতে বলেছে গড় সৌরদিন কাকে বলে, স্টপ ওয়াচের একটি ব্যবহার লেখো। গড় সৌরদিন লিখবে যে দিনের বেলায়, এটা হচ্ছে এক সৌরদিন। এই যে গড় সৌরদিন সারা বছরের সৌরদিন যোগ করে যোগফলকে 365 দিয়ে ভাগ করলে আমরা যেটা পাই তাকেই গড় সৌরদিন বলা হয়ে থাকে। আর বলেছে স্টপ ওয়াচ কি কাজে ব্যবহার করা হয়, লিখবে যে স্পোর্টসের মাঠে প্রতিযোগিতার দৌড় শেষ করতে কত সময় নিল তা জানার কাজে, কোনো দৌড় প্রতিযোগিতার দৌড় শেষ করতে কত সময় নিল তা জানার কাজে স্টপ ওয়াচ ব্যবহার করা হয়। 3 নম্বর বলেছে স্মৃতিশক্তি কাকে বলে। আর বলেছে ধনুক থেকে তীর ছোড়ার ক্ষেত্রে শক্তি রূপান্তর স্থিতিশক্তি থেকে গতিশক্তি। বলেছে স্থিতিশক্তি কাকে বলে। লিখবে স্বাভাবিক অবস্থান বা আকৃতির পরিবর্তনের ফলে স্থির অবস্থায় থাকা কোনো বস্তুতে সঞ্চিত শক্তিকে স্থিতিশক্তি বলে। সংকুচিত স্প্রিংয়ে সঞ্চিত স্থিতিশক্তির উদাহরণ। সঞ্চিত শক্তি স্থিতিশক্তির উদাহরণ। 4 দিয়েছে বার্নৌলি নীতিটি লেখো। বলেছে একটি তলের উপর লম্বভাবে 25 নিউটন বল প্রয়োগ করা হলে তলটির ক্ষেত্রফল 0.5 বর্গমিটার হলে কত চাপ প্রয়োগ করা হলো। বার্নৌলির নীতি। এইটা লিখবে বার্নৌলি নীতি, যে কোনো গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে তরল বা গ্যাসের বেগ বেশি সেই স্থানে ওই গ্যাস বা তরলের চাপ কম হয়। এটাই হচ্ছে বার্নৌলি নীতি। আর এখানে বলেছে চাপ কত, চাপ মানে চাপের সূত্র হচ্ছে, এই যে চাপের সূত্র হচ্ছে 1 নিউটন পার 1 বর্গমিটার। তাহলে 25 কে 0.5 দিয়ে ভাগ করব, তার মানে হবে 50 পাস্কাল। 5 দিয়েছে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কিভাবে রক্ত চলাচল করে তা লেখো। এই যে মানব হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে কিভাবে রক্ত সংবহন ঘটে। হৃৎপিণ্ডে 2টি অলিন্দ ও 2টি নিলয় স্বতঃস্ফূর্ত পর্যায়ক্রমিক সংকোচন ও প্রসারণের ফলে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন ঘটে। অলিন্দের প্রসারণ বা ডায়াস্টল সারা শরীর থেকে অবিশুদ্ধ বা দূষিত রক্ত ঊর্ধ্ব আর নিম্ন মহাশিরার মাধ্যমে হৃৎপিণ্ডের ডান অলিন্দে পৌঁছায়। 2 হচ্ছে করোনারি সাইরাস হৃৎপিণ্ডের কলাকোষ থেকে নির্গত বেশি CO2 যুক্ত রক্ত মানে অবিশুদ্ধ রক্ত ডান অলিন্দে জমা করে। 3 ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে বেশি অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ডের বাম অলিন্দে এসে জমা হয়। 2 হচ্ছে অলিন্দের সংকোচন বা সিস্টোল। 1 হচ্ছে অলিন্দ দুটি সংকোচন শুরু হলে অলিন্দ ও নিলয়ের মাঝের কপাটিকাগুলি খুলে যায় ও রক্ত অলিন্দ থেকে নিলয়ে আসে। 2 হচ্ছে বাম অলিন্দ থেকে বেশি অক্সিজেন যুক্ত রক্ত দ্বিপত্র কপাটিকা ঠেলে বাম নিলয় আর ডান অলিন্দ থেকে বেশি CO2 যুক্ত রক্ত ত্রিপত্র কপাটিকা দিয়ে ডান নিলয়ে প্রবেশ করে। নিলয়ের প্রসারণ বা ডায়াস্টল। অলিন্দ থেকে রক্ত নিলয়ে প্রবেশের সময় নিলয়ের প্রসারণ ঘটে। অলিন্দের সংকোচন এবং নিলয়ের প্রসারণ একই সময়ে ঘটে। নিলয়ের সংকোচন বা সিস্টোল। 1 হচ্ছে নিলয় দুটি সম্পূর্ণ রক্তপূর্ণ হলেই এর সংকোচন শুরু হয়, তখন অলিন্দ নিলয় কপাটিকা বন্ধ হয়ে যায় এবং অর্ধচন্দ্রাকৃতি কপাটিকাগুলি খুলে যায়। 2 হচ্ছে ডান নিলয় থেকে বেশি CO2 যুক্ত রক্ত ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করে এবং এই দূষিত রক্ত শোধনের জন্য ফুসফুসে চলে যায়। 3 হচ্ছে বাম নিলয় থেকে বেশি অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনীতে প্রবেশ করে এবং এই রক্ত মহাধমনীর মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে। 6 দিয়েছে মধ্যচ্ছদা কি আর পঞ্জর পেশির অবস্থান কোথায়, টেন্ডানের কাজ কি।
প্রথমে বলেছে মধ্যচ্ছদা কি? লিখবে যে পেটের মাঝখানে, বুক ও পেটের মাঝখানে মাঝখানে ভেতরে একটা পেশি আছে, তাকে বলে মধ্যচ্ছদা। তাহলে বুক ও পেটের মাঝখানে যে পেশি আছে তাকে বলা হয় মধ্যচ্ছদা। আর বলেছে পঞ্জর পেশির অবস্থান কোথায়? যে আমাদের পাঁজরের ফাঁকে যে পেশি আছে তাকে পঞ্জর পেশি বলে, তার মানে পঞ্জর পেশির অবস্থান হচ্ছে আমাদের পাঁজরের ফাঁকে, পাঁজরে অবস্থান করে। তাহলে পঞ্জর পেশি আমাদের পাঁজরে থাকে। আর বলেছে টেন্ডানের কাজ কি? এই যে পেশি বন্ধনী বা টেন্ডন, এটা পেশির সঙ্গে হাড়কে যুক্ত রাখে। তাহলে টেন্ডনের কাজ হলো পেশিকে হাড়ের সাথে যুক্ত রাখা। আচ্ছা, এবারে বলেছে সাথে দিয়েছে খাদ্য শৃঙ্খল কাকে বলে? একটি অরণ্যের খাদ্য শৃঙ্খল তৈরি করো। আর উৎপাদক ছাড়া কোন প্রাণী খাদ্য পিরামিডের যে কোনো ধাপে থাকতে পারে? মানুষ। এই যে খাদ্য শৃঙ্খল লিখবে উৎপাদক থেকে শুরু করে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন কোথায় গেল, বিভিন্ন জীবের মধ্য দিয়ে খাদ্য শক্তির একমুখী পর্যায়ক্রমিক প্রবাহের পদ্ধতিকে খাদ্য শৃঙ্খল বলে। তাহলে উৎপাদক থেকে শুরু করে খাদ্য খাদক সম্পর্কযুক্ত বিভিন্ন জীবের মধ্য দিয়ে খাদ্য শক্তির একমুখী পর্যায়ক্রমিক প্রবাহের পদ্ধতিকে খাদ্য শৃঙ্খল বলা হয়ে থাকে। আর বলেছে এখানে আমাদের একটা অরণ্যের খাদ্য শৃঙ্খল তৈরি করো। এই যে অরণ্যের খাদ্য শৃঙ্খল, এটা একটা লেখচিত্রের মাধ্যমে সবুজ উদ্ভিদ, উৎপাদক, হরিণ, বাঘ, এটা হচ্ছে বনভূমি মানে এই অরণ্যের খাদ্য শৃঙ্খল এটা। আর তাহলে উৎপাদক ছাড়া কোন প্রাণী পিরামিডের যে কোনো ধাপে থাকতে পারে? মানুষ। আচ্ছা, 8 বলেছে দেহবর সূচক কাকে বলে? আর স্বাভাবিক ওজনের ক্ষেত্রে দেহবর সূচকের মান কত? জাইগান্টিজম কি? এই যে দেহবর সূচক বা বডি মাস ইন্ডেক্স হচ্ছে যে আনুপাতিক সূচকের দ্বারা স্থূলতার মান নির্ণয় করা হয় তাকে দেহবর সূচক বা বিএমআই বলা হয়। ওজন বাই উচ্চতা স্কোয়ার। আর এর সাথে রয়েছে স্বাভাবিক ওজনের ক্ষেত্রে দেহবর সূচকের মান কত? এটা আছে 132 পেজে। এই যে স্বাভাবিক ওজনের ক্ষেত্রে দেহবর সূচক 18.5 থেকে 25। আর বলেছে জাইগান্টিজম কি? লিখবে যে বিশেষ ধরনের হরমোনের অতিরিক্ত ক্ষরণের ফলে যে দৈত্যাকার গঠন হয় তাকে জাইগান্টিজম বলে। আচ্ছা, এটা আরেকবার ভালো করে রায়মার্টিন থেকে বলে দিচ্ছি। আচ্ছা, লিখবে শিশু অবস্থায় গ্রোথ হরমোনের ক্ষরণ বেশি হলে অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয় তাকে অতিকায়ত্ত বা জাইগান্টিজম বলে।